আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং এর নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলাপ করব রিভলিউশন অফ ফিক্সড অ্যাসেট নিয়ে। একটা ছোট এক্সাম্পল দেখি শুরুতে। ধরুন 2000 সালে আপনি গাজীপুরে 10 একর জমি কিনেছিলেন এবং সেখানে একটা স্পিনিং ফ্যাক্টরি করেছেন। সেই জমির দাম তখন ছিল 10 মিলিয়ন বা 1 কোটি টাকা। গত বছর, তার মানে হচ্ছে 2019 সালে, আপনার এক বন্ধু যে বিদেশে থাকে সে বাংলাদেশে আসছে এবং ব্যবসায়িক আলাপ আলোচনার জন্য আপনার সাথে মিট করছিল। আপনার সাথে আলাপ আলোচনার পরে সে একটি জমি কিনলো, আপনার সেই ফ্যাক্টরির কাছাকাছি জায়গায় 10 একর জমি কিনলো এবং সেখানে সে আপনার মতোই একটি স্পিনিং মিল প্রতিষ্ঠা করলো। এখন দেখেন, আপনাদের দুজনেরই কিন্তু মোটামুটি সেম টাইপের স্পিনিং মিল আছে এবং সেটা গাজীপুরে, এবং দুজনেরই কোম্পানিতে 10 একর জমি আছে। কিন্তু আপনার বুকস অফ অ্যাকাউন্টসে বা ব্যালেন্স শিটে সেই জমির ভ্যালু দেখাচ্ছে 10 মিলিয়ন বা 1 কোটি টাকা, আর এই 10 একর জমির দাম আপনার বন্ধুর ব্যালেন্স শিটে দেখাবে হচ্ছে 100 মিলিয়ন বা 10 কোটি টাকা, আপনার চাইতে 10 গুণ বেশি। সো এই ক্ষেত্রে যদি কেউ আপনাদের দুইজনের ব্যালেন্স শিট নিয়ে কম্পেয়ার করে তাহলে অবশ্যই আপনার বন্ধুকে কিন্তু সে বেশি মার্ক দিবে। এই সমস্যা সমাধানের জন্য IAS 16 একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট অ্যালাউ করেছে। IAS 16 বলছে যে আপনি যখন কোনো অ্যাসেট কিনবেন সেটা ইনিশিয়াল রিকগনিশন হবে অবশ্যই কস্টে, কিন্তু পরবর্তীতে মানে সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আপনি চাইলে কস্ট মডেলও ফলো করতে পারবেন অথবা আপনি চাইলে রিভ্যালুয়েশন মডেল ফলো করতে পারবেন। সো রিভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নিয়ে আমাদের অনেকেরই অনেক কনফিউশন আছে, সেটা নিয়ে আমরা আলাপ করব। এখানে কিছু ডেপ্রিসিয়েবল এবং নন ডেপ্রিসিয়েবল অ্যাসেটের চিত্র আছে। আমরা যদি দুভাগ করে ফেলি, ডেপ্রিসিয়েবল অ্যাসেট এবং নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট। নন ডেপ্রিসিয়েবল অ্যাসেট নরমালি ল্যান্ড, তবে সব ল্যান্ডই যে নন ডেপ্রিসিয়েবল এটা কিন্তু বলা যাবে না। কোনো কোনো ল্যান্ড কিন্তু ডেপ্রিসিয়েশন হতে পারে। ফর এক্সাম্পল, নদীর পাশের জমি, যে জমি ভেঙে যাচ্ছে সেই জমি কিন্তু ডেপ্রিসিয়েশন হতে পারে। এই দুভাগে ভাগ করার কারণ হচ্ছে যে আপনি যখন কোনো এক অ্যাসেটের রিভ্যালুয়েশন করবেন এবং সেটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিবেন, তখন কিন্তু আপনাকে অ্যাসেটগুলোকে দুভাগে ভাগ করতে হবে, ডেপ্রিসিয়েবল এবং নন ডেপ্রিসিয়েবল, কারণ দুটার মধ্যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট। এখানে যেটা বলা হচ্ছে, IAS 16 যেটা বলছে যে আপনি যখন কোনো অ্যাসেট রিভ্যালুয়েশন করবেন সেই ক্লাসের সব অ্যাসেটকে রিভ্যালুয়েশন করতে হবে। ফর এক্সাম্পল, আপনার পুরো বাংলাদেশে 20টা জমি আছে, তার মধ্যে ঢাকায় আছে 5টা জমি এবং যেগুলোর দাম বেড়ে গেছে। আপনি চিন্তা করলেন যেহেতু ঢাকার জমির দাম বেড়েছে, শুধুমাত্র ঢাকার জমিগুলোর আমি রিভ্যালুয়েশন করবো, বাকিগুলোর আর রিভ্যালুয়েশন করবো না। এটা কিন্তু করা যাবে না। আপনি যখন রিভ্যালুয়েশন করবেন সবগুলো জমিরই রিভ্যালুয়েশন করতে হবে। আপনি যদি বিল্ডিং রিভ্যালুয়েশন করেন, সব কোম্পানি সব বিল্ডিং কিন্তু আপনাকে রিভ্যালুয়েশন করতে হবে। এবং যখন আপনি রিভ্যালুয়েশন করবেন তখন ওই অ্যাসেটের সাথে সম্পর্কিত যে অ্যাকাউন্টিং এস্টিমেটস গুলো আছে, ফর এক্সাম্পল ইউজফুল লাইফ, রেসিডুয়াল ভ্যালু, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন মেথড, এই যে এস্টিমেশন গুলো আপনারা শুরুতে করেছিলেন সেগুলোকে আবার রিভিউ করতে হবে এবং যদি কোনো রকম চেঞ্জ আসে সেই চেঞ্জ গুলো অনুযায়ী আপনাকে নতুন করে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখব নন ডেপ্রিসিয়েবল অ্যাসেটের রিভ্যালুয়েশন কিভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়। এবিসি লিমিটেড একটা ল্যান্ড পারচেজ করেছিল 2014 সালে শুরুতে, এবং সেটা দাম তখন ছিল 10 লাখ টাকা। তারপরে ওভার দ্য টাইম এটা কিন্তু দাম বেড়েছে এবং 2018 সাল পর্যন্ত এবিসি লিমিটেড বা কোম্পানি ওটাকে ওই ল্যান্ডটাকে কিন্তু তারা কস্ট মডেল ফলো করেই অ্যাকাউন্টিং করেছে। 2019 সালে এসে তারা চিন্তা করলো যে না, এখন তারা ল্যান্ডের জন্য কস্ট মডেল ফলো করবে না, তারা এখন রিভ্যালুয়েশন মডেল ফলো করবে। সেই অনুযায়ী তারা একটা সিএ ফার্মকে নিয়োগ দিল এবং কাজ শেষ করে সিএ ফার্ম রিপোর্ট দিল যে 2019 সালের শুরুতে ওই ল্যান্ডের মার্কেট ভ্যালু ছিল 50 লাখ টাকা
এখন কোশ্চেন হলো এই যে রিভ্যালুড অ্যামাউন্টটাকে অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্ট কিভাবে আমরা দিব এবং কিভাবে আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করব। আমাদের ডিসকাশনের সুবিধার্থে আমরা ওই এক্সাম্পলটাকে এক্সেলে নিয়ে আসছি। এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়। নন ডেপ্রিসিয়েবল অ্যাসেটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, রিভ্যালুয়েশনের জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট খুবই সহজ। 2019 সালের শুরুতে ওই অ্যাসেটের মার্কেট ভ্যালু হচ্ছে 50 লাখ টাকা এবং রিভ্যালুয়েশনের আগে সেই অ্যাসেটের কস্ট প্রাইস ছিল 10 লাখ টাকা। তার মানে কি মার্কেট ভ্যালু বেড়ে গেছে 40 লাখ টাকা। শুরুতে আমরা ল্যান্ডটাকে কিভাবে রেকর্ড করেছিলাম 14 সালে, তখন আমরা ল্যান্ড ডেবিট করেছিলাম এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করেছি এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা এখানে রেকর্ড করেছি। এখন 2019 সালে এসে যখন রিভ্যালুয়েশন হয়ে গেল তখন কিন্তু এটাকে এখন রেকর্ড করতে হবে। তখন আমাদের জন্য খুব সহজ, এটা আপনাকে জাস্ট খালি ল্যান্ড অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে এবং রিভ্যালুয়েশন রিজার্ভ অ্যাকাউন্টটাকে ক্রেডিট করতে হবে ওই যে যেই অ্যামাউন্টটা বেড়ে গেছে সেই অ্যামাউন্টটা দিয়ে। এবং অ্যাকর্ডিংলি দেখেন আমাদের লেজারে কিন্তু অ্যামাউন্ট গুলো চলে এসেছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা এই জায়গায় কিন্তু IAS 12 অথবা ডেফার্ড ট্যাক্সের যে ইমপ্লিকেশনস সেটাকে আমরা দেখাইনি, টু সিম্পলিফাই দ্য এক্সাম্পল। নন ডেপ্রিসিয়েবল অ্যাসেটের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর রিভ্যালুয়েশন ইজ ভেরি ইজি, আপনারা দেখলেন। তবে যেগুলো ডেপ্রিসিয়েবল অ্যাসেট সেগুলোর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এটার থেকে একটু কঠিন, তবে সেটাও খুব যে কঠিন তা না। আমরা ওটার জন্য একটা এক্সাম্পল দেখব। এবিসি লিমিটেড একটা বিল্ডিং কিনেছিল 2014 সালের শুরুতে। তখন এই বিল্ডিংটার দাম ছিল 1 কোটি টাকা বা 10 মিলিয়ন, এবং তখন ধরে নেওয়া হয়েছিল যে এই বিল্ডিংটার ইউজফুল লাইফ হবে 20 বছর এবং এটার ডেপ্রিসিয়েশন হবে স্টেট টাইম বেসিসে। 2019 সালের শুরুতে এসে ম্যানেজমেন্ট ডিসাইড করলো যে এই বিল্ডিংটাকে তারা আর কস্ট মডেলে দেখাবে না, তারা রিভ্যালুয়েশন করবে। সে অনুযায়ী সিএ ফার্মকে নিয়োগ দেওয়া হলো এবং সিএ ফার্ম ভ্যালুয়েশন করে যেটা বললো সেটা হলো যে 2019 সালের শুরুতে এই বিল্ডিং এর মার্কেট ভ্যালু আছে 90 লাখ টাকা। 2020 সালে এসে দেখা গেল যে মার্কেট ভ্যালুতে চেঞ্জ আসছে, ওই অ্যাসেটটার 2020 সালে মার্কেট ভ্যালু হচ্ছে 80 লাখ টাকা। এখন এই যে ভ্যালু চেঞ্জ, এই ভ্যালু চেঞ্জ গুলোর জন্য আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিভাবে দিব সেগুলো আমরা দেখব। সো আগেরটার মতো আমরা এক্সাম্পলটাকে এক্সেল ফাইলে নিয়ে এসেছি। প্রথমে যেটা আমরা ক্যালকুলেট করেছি যে রিভ্যালুয়েশনের আগে পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত ছিল, 5 লাখ টাকা, যেহেতু 1 কোটি টাকা ভ্যালু এবং 20,000 হচ্ছে তার ইউজফুল লাইফ, সো 5 লাখ টাকা। এবং 5 বছরে মানে 14 থেকে 19 পর্যন্ত 5 বছরে মোট ডেপ্রিসিয়েশন করা হয়েছে 25 লাখ টাকা। তার মানে কি 19 সালের শুরুতে রিটার্ন ডাউন ভ্যালু হচ্ছে 75 লাখ টাকা। সিএ ফার্ম ভ্যালু করার পরে দেখা গেল যে ওই বিল্ডিংটার মার্কেট ভ্যালু হচ্ছে 90 লাখ আর রিটার্ন ডাউন ভ্যালু আমরা অলরেডি দেখেছি 75 লাখ। তার মানে কি বিল্ডিংটার ভ্যালু 15 লাখ টাকা বেড়ে গেছে। এখন এই 15 লাখ টাকা বেড়ে যাওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিভাবে দেখাবো? আমাদের শর্ত হচ্ছে রিভ্যালুয়েশনের এন্ট্রি দেওয়ার পরে মার্কেট ভ্যালু এবং রিটার্ন ডাউন ভ্যালু সমান হতে হবে। এটা আমরা একবার যেটা করতে পারি, এখানে আমরা যদি 15 লাখ টাকা যোগ করে দেই তাহলেও কিন্তু আমাদের হয়ে যায়। কিভাবে হবে? এখানে 15 লাখ, তাহলে 1 কোটি 15 লাখ টাকা হয়ে গেল, আর আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে হলো 25 লাখ। সো 1 কোটি 15 লাখ টাকা থেকে 25 লাখ বাদ দিলে 90 লাখ হয়, যেটা মার্কেট ভ্যালু সমান। কিন্তু IAS 16 বলছে এভাবে করা যাবে না। IAS 16 বলছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালকে কনসিডার করে অ্যাসেটের কস্টকে যতক্ষণ পর্যন্ত ইনটেক্ট রাখা যায় ততক্ষণ পর্যন্ত ইনটেক্ট রাখার জন্য। তাহলে আমি যদি অ্যাসেটের কস্টে হাত না দিতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, হাত দিতে হবে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমি যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে 15 লাখ টাকা কমিয়ে দেই তাহলে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স হয়ে যাবে হচ্ছে 10 লাখ, আর আমার অ্যাসেটের
ব্যালেন্স আছে 1 কোটি, সো 1 কোটি থেকে 10 লাখ টাকা বাদ দিলে কিন্তু আমার রিটার্ন ডাউন ভ্যালু 90 লাখ টাকা হয়ে যাচ্ছে, সো মার্কেট ভ্যালুর সাথে মিলে যাচ্ছে। তাহলে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আবার ডেবিট করতে হবে, আমরা ডেবিট করলাম। এবং রিভ্যালুয়েশন রিজার্ভ, যেহেতু আমার অ্যাসেটটার দাম বেড়েছে, রিভ্যালুয়েশন হয়েছে, একটা লাভ হয়েছে, সো এই রিভ্যালুয়েশন রিজার্ভকে আমার ক্রেডিট করতে হবে। এখানে আবার আমরা বলে রাখি যে IAS 12 বা ডেফার্ড ট্যাক্সের ইমপ্লিকেশনসটা আমরা এখানে দেখাইনি সহজ রাখার জন্য। সো রিভ্যালুয়েশনের এন্ট্রি দেওয়ার পরে এখন কি অবস্থা দাঁড়িয়েছে, অ্যাসেটের ভ্যালু আছে 1 কোটি টাকা লেজারে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স 10 লাখ টাকা, সো রিটার্ন অন ভ্যালু 90 লাখ টাকা এবং মার্কেট ভ্যালু 90 লাখ টাকা। নেক্সট কোশ্চেন হচ্ছে ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করব। আমার শুরুতে ইউজফুল লাইফ ছিল 20 বছর, 5 বছর অলরেডি চলে গেছে, আর বাকি 15 বছর আছে। আমরা রিভিউ করে দেখলাম যে আসলে ইউজফুল লাইফে কোনো চেঞ্জ নাই, আর 15 বছর এটা ইউজ করা যাবে। রেসিডুয়াল ভ্যালু শুরুতে আমরা নীল ধরেছিলাম, এখনো আমরা নীলই ধরছি, কোনো চেঞ্জ চিন্তা করছি না এক্সাম্পলটাকে সহজ রাখার জন্য, এবং মেথডও স্টেট লাইনই আছে। তাহলে সেই হিসাবে এখন প্রতি বছর আমার ডেপ্রিসিয়েশন কত হবে? যেহেতু আমার অ্যাসেটের এখন রিটার্ন ডাউন ভ্যালু 90 লাখ টাকা, এই 90 লাখ টাকাকে কিন্তু আমার 15 বছরে ডেপ্রিসিয়েট করতে হবে, এবং তাহলে পার ইয়ার আমার ডেপ্রিসিয়েশন হবে 6 লাখ টাকা। তাহলে 19 সালে আমি যদি 6 লাখ টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করি, 19 সালের শেষে এসে আমার অ্যাসেটের রিটার্ন ডাউন ভ্যালু হবে 84 লাখ টাকা। সেই জিনিসগুলো আমরা এখানে নিয়ে এসেছি, ডেপ্রিসিয়েশনের জন্য জার্নাল এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই অনুযায়ী অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের। এখন একটা জিনিস আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আগে তো আমরা পার ইয়ার ডেপ্রিসিয়েশন করতাম 5 লাখ টাকা, এখন করছি 6 লাখ টাকা, তাহলে প্রফিট এন্ড লসে কিন্তু 1 লাখ টাকা বেশি চার্জ হবে এবং আমার প্রফিট 1 লাখ টাকা কমে যাবে। এই প্রফিট কমে যাওয়ার কারণে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডও কমে যেতে পারে। তখন শেয়ার হোল্ডার কিন্তু কোশ্চেন করবে যে আমাদের অ্যাসেটের দাম বাড়লো, কোথায় আমরা ডিভিডেন্ড বেশি পাবো? সেটা তো হচ্ছে না, আমাদের ডিভিডেন্ড কেন কমে যাচ্ছে? তখন আপনি বলবেন যে যেহেতু ডেপ্রিসিয়েশনের পরিমাণ বেড়ে গেছে সেজন্য, কিন্তু শেয়ার হোল্ডার এটা বুঝতে যাবে না, এবং এই কারণে আইএস এই যে এক্সট্রা 1 লাখ টাকা ডেপ্রিসিয়েশন আপনি প্রফিট এন্ড লসে চার্জ করলেন, এই 1 লাখ টাকা যাতে ডিভিডেন্ডে দেওয়া যায় সেটার জন্য IAS 16 একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট অ্যালাউ করছে। এই ট্রিটমেন্টটা আপনার জন্য ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা দিতে পারবেন। সেটা কি? যে আপনি ওই যে অতিরিক্ত যে 1 লাখ টাকা ডেপ্রিসিয়েশন আপনি প্রফিট এন্ড লসে চার্জ করেছেন, যেটার কারণে আপনার প্রফিট কমে গেছে 1 লাখ টাকা এবং সেই অনুযায়ী রিটার্ন আর্নিংস 1 লাখ টাকা কমে গেছে, সো সেই 1 লাখ টাকা আপনি চাইলে রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটার্ন আর্নিংস এ ট্রান্সফার করতে পারবেন, যাতে আপনার শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে কোনো সমস্যা না হয়। এবং সেই অনুযায়ী আমরা এখানে রিভ্যালুয়েশন রিজার্ভও কিন্তু আমরা 1 লাখ টাকা ডেবিট করে দিলাম, এবং রিভ্যালুয়েশন রিজার্ভের এখন ব্যালেন্স হয়ে গেল 14 লাখ টাকা। এবার আসি ইয়ার 2020 সালে কি হলো। আমরা জানি যে 2020 সালে এসে যেটা হয়েছে, মার্কেট ভ্যালু কমে গেছে এবং সিএ ফার্মকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। সিএ ফার্ম আবার হিসাব পিসাব করে বলেছে যে 2020 সালের শুরুতে ওই বিল্ডিং এর মার্কেট ভ্যালু আছে 80 লাখ টাকা। আমি যদি লেজারে দেখি, আমার অ্যাসেটের বিল্ডিং এর ব্যালেন্স আছে 1 কোটি এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওপেনিং ব্যালেন্স আছে 16 লাখ, যেটা আমার আগের বছর থেকে এসেছে। আমরা যে এখানে দেখেছি 16 লাখ, সো এটাই এখানে আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে নিয়ে এসেছি। সো 1 কোটি থেকে আমি 16 লাখ বাদ দিলে আমার রিটার্ন ডাউন ভ্যালু হচ্ছে 84 লাখ, কিন্তু মার্কেট ভ্যালু হচ্ছে 80 লাখ। তার মানে আমার এখন এই রিটার্ন ডাউন ভ্যালুকে 4 লাখ টাকা কমাতে হবে। সো যখন আমরা অ্যাসেটের দাম বাড়িয়েছিলাম তখন যেরকম আমরা রিভ্যালুয়েশন রিজার্ভকে ক্রেডিট করেছিলাম, এখন কিন্তু কমার কারণে
ওই রিভ্যালুয়েশন রিজার্ভকে আমরা ডেবিট করব 4 লাখ টাকা ডেবিট করলাম, এবং আগে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করেছিলাম, এখন সেটা ক্রেডিট করব। সো এতে করে যেটা হচ্ছে যে আপনার 4 লাখ টাকা ক্রেডিট করার কারণে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স চলে আসলো 20 লাখ টাকা। তাহলে আমার কস্ট 1 কোটি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স 20 লাখ, আমার রিটার্ন ডাউন ভ্যালু হয়ে গেল 80 লাখ, মার্কেট ভ্যালু 80 লাখ। সুতরাং আমার যে মার্কেট ভ্যালুর সাথে যে ম্যাচ করার ব্যাপারটা সেটা হয়ে গেল। এখন নেক্সট কোশ্চেন হলো, তাহলে 20 সালে আমার ডেপ্রিসিয়েশন কি হবে? স্বাভাবিক, সে আগের মতো করে আমাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। ডেপ্রিসিয়েশনটা তাহলে 80 লাখ, এখন তাহলে আমার আর ইউজফুল লাইফ বাকি আছে 14 বছর, আগে 15 বছর, তো 2020 সাল শেষে আমার আর বাকি আছে 14 বছর। তাহলে সেই 80 লাখকে আমি 14 দিয়ে ভাগ করে আমার পার ইয়ার ডেপ্রিসিয়েশন এখন হবে 5,71,430 টাকা, এবং সেই অনুযায়ী আমরা ডেপ্রিসিয়েশনে জার্নাল এন্ট্রি দিয়ে দিলাম, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও আমার আপডেট হয়ে গেল। আর ওই যে আমার তো অরিজিনাল ডেপ্রিসিয়েশন পার ইয়ার ছিল 5 লাখ টাকা, এখন 5,71,430, তাহলে 71,430 আমি চাইলে রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটেন আর্নিংসে ট্রান্সফার করে দিতে পারবো। তবে এই ট্রিটমেন্টটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে এ পর্যন্ত দিয়েও আপনাদের অ্যাকাউন্টিং কমপ্লিট করতে পারেন, এটা না দিলেও চলবে। তবে এটা দেওয়াটাই আমি মনে করি মোর লজিক্যাল, আপনারা চাইলে দিতে পারেন। আশা করি অ্যাসেটের রিভ্যালুয়েশনের যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনারা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছেন। তবে আমি জানি আপনাদের অনেকের হয়তো অনেক মনে অনেক কোশ্চেন থাকবে, এখন সেই কোশ্চেন গুলো আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেন গুলা আনসার দিতে। পরবর্তী পর্বে আমরা ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট নিয়ে আলাপ করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ।